হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব ভিডিও নাম্বার 37 এমসিকিউ পার্ট 2 এর 36 নাম্বার যে ভিডিওটা হয়েছে সেখানে আমরা 1 থেকে 20 পর্যন্ত ভিডিও কোশ্চেনগুলো আমরা দেখেছি ভিডিওতে। আজকে আমরা দেখব 21 থেকে 33 নম্বর আমরা এমসিকিউ কোশ্চেনগুলো আজকে দেখব। সেদিনেই হয়ে যেত, কিন্তু সেদিন অনেক বৃষ্টির কারণে অনেক ডিস্টার্ব হয়েছে। 36 নাম্বার যে ভিডিওটা হয়েছে সেই জন্য কিন্তু আজকে এটা আমি পার্ট 2 সেটা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, কিছু না কিছু হেল্প অবশ্যই হবে। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করে দেবেন। নিজেদের যে বন্ধু বান্ধব আছে যারা এই ধরনের টেটের জন্য থাকছে, ভাষা 2 এবং 8, 9, 10, 11, 12 বাচ্চারা যারা আছে, নিজেদের বাচ্চারা আছে, তাদেরকে ভিডিও দিয়ে দেবেন। তাদের কন্টেন্ট করা আছে সব কিছু, ঠিক আছে। সেগুলো একবার করে ভিডিওগুলো দেখে গেলেই হলো। 8, 9, 10, 11, 12 টোটাল 5টা ক্লাস। 5টা ক্লাসের মধ্যে অনেক নম্বর তারা পেয়ে যাবে। এই ভিডিওর থেকে আর কিছু করার দরকার নেই, নতুন করে বই পড়ার দরকার না, ভিডিওগুলো দেখলেই হলো খালি। ঠিক আছে, তো যারা টেটের জন্য ভাষা 2 রেখেছেন বাংলা, তাদের জন্য, যারা এর কন্টেন্টের পিডিএফ পেতে চায় তাদেরকে ছোট্ট মোটো একটা পেড করতে হবে, তারপরে তারা সেই কন্টেন্টের যে পিডিএফ সেগুলো পেয়ে যাবেন। এমসিকিউটা ভিডিওটা হবে, কিন্তু এমসিকিউর পিডিএফও পাওয়া যাবে না। ফ্রিতে যারা আছে, যারা ভিডিও পেডে আছে, তারা কিন্তু এর পিডিএফও পেয়ে যাবে, কন্টেন্টের পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওকে শুরু করছি। 21 নাম্বার থেকে আমাদের আজকে শুরু হবে। তাহলে আজকের যে কোশ্চেন, সেই কোশ্চেনটা কি? কোন ধরনের শিক্ষণে সংলাপ পড়ানো যেতে পারে? তাহলে কোন ধরনের শিক্ষা পদ্ধতিকে আমরা ব্যবহার করব? এগুলো প্যাডাগোগি, ঠিক আছে। তো কোন ধরনের শিক্ষাকে আমরা, শিক্ষার মধ্যে সংলাপ সেটাকে আমরা প্রয়োগ করতে পারি। ঠিক আছে, তাহলে ভাষার ব্যবহারিক দিক শিক্ষণের সময়, কথ্য ভাষার রীতি পড়ানোর সময়, সাধু ভাষার রীতি পড়ানোর সময়, সাধু ভাষা ও চলতি ভাষার পার্থক্য পড়ানোর সময়। ঠিক, তাহলে আমরা যখন ভাষার দিকটা দেখব তখন কিন্তু আমাদের সংলাপ পড়ানো উচিত। তখন আমরা কিন্তু তার যে কথ্য ভাষার রীতি পড়ানো সেই জিনিসটার উপর কিছুটা নির্ভরশীল আমাদেরকে হতে হবে। বাইশ নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, 22 নাম্বার কোশ্চেন কি বলছে? ভাষা শিক্ষার ক্লাসে শিক্ষক, ভাষার ক্লাস যখন হবে তখন একটা শিক্ষকের মধ্যে কী ধরনের ব্যবহার, কী ধরনের গুণ বা কী ধরনের কর্তব্য আমরা তার শিক্ষকের কাছে পেতে পারি, সেই জিনিসটা। শিক্ষার্থীদের কোনো কাজ টাস্ক দেবেন না, শিক্ষার্থীদের কাজ দেবেন। শিক্ষার্থীদের কাজ দিতেও পারেন, না দিতেও পারেন। কেবল বাড়ির কাজ, হোমওয়ার্ক হোম টাস্ক দেবেন না। যখন আমরা বিদ্যালয়ে থাকব তখন কিন্তু আমাদেরকে বাচ্চাদেরকে কাজ কিন্তু দিতেই হবে।
দেবেন না, কেন দেবেন না? কাজ দিতে হবে, দিতেও পারেন না দিতেও পারেন না। কেবল বাড়ির কাজ না, বিদ্যালয়ের কাজও কিন্তু দিতে হবে। তাহলে একটাই অপশান বেঁচেছে, বি নাম্বার, কাজ কিন্তু দিতে হবে। 23 নম্বর প্রশ্ন, মূল্যায়নের পর যদি দেখা যায় কোনো শিক্ষার্থী বর্ডার লাইনে আছে, তাহলে শিক্ষক কী করবেন? বর্ডার লাইন বলতে মূল্যায়ন কখন করি আমরা? মূল্যায়ন যখন করি যে আমাদের পরীক্ষা হয়ে গেল বা ক্লাসের মধ্যে আমরা আছি, পড়ানোর পর যেটা পড়ানো হয় তার সেই বিষয় সম্বন্ধে কিছু বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয়। সেই জিজ্ঞাসার সময় যে ফিডব্যাকটা আমরা পাই, সেখানে যদি আমরা 10টা কোশ্চেন জিজ্ঞাসা করি, তাহলে কিন্তু 3টা 4টা অপশান যাতে আমরা বাচ্চাটার কাছে পাই। যদি 4টাও না পাই, 2টো ইয়া 3টে পাই, তাহলে আমরাকে বুঝতে হবে যে বাচ্চাটা আমাদের সেই বর্ডার লাইনের মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, সেটা বলছে তার কোশ্চেনটার মেন উদ্দেশ্যটা। তাহলে আমাদের কি করা উচিত, একটা শিক্ষকের তাহলে কি করা উচিত সেখানে বাচ্চাদেরকে? শিক্ষক তাকে পাস করিয়ে দেবেন, শিক্ষক তাকে পাস করাবেন না, শিক্ষক তার জন্য আবার একটি পরীক্ষা ব্যবস্থা করবেন, শিক্ষককে তার নম্বর জানিয়ে তাকে পাস করাবেন। 23 নম্বর প্রশ্ন, শিক্ষক তাকে পাস করিয়ে দেবেন। যদি বর্ডারে থাকে তাহলে কি করতে হবে না, আমাদের তাকে পাস করিয়ে দেওয়া উচিত মূল্যায়নের সময়। ঠিক আছে, এবং সেখানে যদি নম্বর জানানো হয়ে থাকে তাহলে কিন্তু সুবিধা হবে না। কোথায় কোথায় আমরা বলতে পারি, কিন্তু নম্বর যদি জানিয়ে দিই তাহলে বাকি যে বাচ্চারা থাকবে তাদের মধ্যে সেই বাচ্চাটার প্রতি একটা অন্যরকম ভাব কিন্তু হবে। সেই জন্য কাউকে কিন্তু সেই নাম্বারটা জানানো উচিত না থাকে। যেহেতু বর্ডারের মধ্যে আছে, সেই জন্য ওকে পার করে দেওয়াটাই সবথেকে বেস্ট হবে। তার পুনরায় বা তাকে পাস করিয়ে দেবেন না, কেন দেবেন না? না দিলেও মুশকিল। তারপর যেটা আছে 24 নম্বর, ত্রুটিপূর্ণ মূল্যায়নের ফল কি হতে পারে? ত্রুটিপূর্ণ ভুল যখন হয়, সংশোধন হয়, তখন আমাদের কি করা উচিত? শিক্ষার্থী লাভবান হতে পারে, শিক্ষার্থীকে শাস্তি হতে হবে, শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে, শিক্ষার্থী এগিয়ে যেতে পারে। তাহলে 24 নম্বর, 24-এর সঠিক উত্তর কী হবে? শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে। ত্রুটিপূর্ণ যদি আমরা তাকে মূল্যায়ন করি, ঠিক আছে, তখন কিন্তু যদি সেখানে আমরা মূল্যায়ন করতে ভুল করি তাহলে কিন্তু বাচ্চাটা পিছনে চলে যাবে। ঠিক সেই জন্য যাতে পিছনে না যায়, সেই জন্য কিন্তু আমাদের এটি মূল্যায়নটি ভালোভাবে ত্রুটিপূর্ণ যাতে না হয় সেটি আমাদের করা উচিত। নেক্সট যে লাইন থাকছে, বাংলা ব্যাকরণ বই হলো একটি। বাংলা ব্যাকরণের যে বই সে বইটি কি অ্যাকচুয়ালি? বাংলা ব্যাকরণ শেখার বই, বাংলা ভাষা শেখার বই, বাংলা ভাষা শেখা একটি শিক্ষা সহায়ক উপকরণ, শিক্ষকের শিক্ষণ টিচিং সহায়ক বই। এটি সবথেকে বড় 25 নম্বর সবথেকে বড় অপশন বা অ্যান্সার হবে এটি।
বাংলা ভাষা শেখার একটি শিক্ষা সহায়ক উপকরণ আমরা বলে থাকতে পারি। তারপর কি থাকছে, ভাষা শিক্ষণের পদ্ধতি বলতে কি বোঝায়? কৌশলকে, নীতিকে, কৌশল ও নীতির মধ্যে সম্পর্ককে বোঝায়, শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহারকে বোঝায়। তাহলে ভাষা শিক্ষার পদ্ধতি যদি আমরা বুঝতে চাই, তাহলে কিন্তু কৌশল নীতির মধ্যে যে সম্পর্ক, সেই জিনিসটা বিশেষ করে আমাদের বুঝতে হবে, সেটাই থাকে তার আসল পদ্ধতি। নেক্সট রয়েছে, শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী কোনো কিছু পড়ার সময় যদি ভুল করে, তাহলে একজন শিক্ষক হিসেবে আপনি তাকে কি করাবেন? কখন না, শ্রেণীকক্ষে, ক্লাসরুমের মধ্যে একটি স্টুডেন্ট যদি কোনো কিছু পড়ার সময় ভুল করে, তাহলে তাকে কি করা উচিত? সঙ্গে সঙ্গে পড়া থামিয়ে ভুল সংশোধন করে দেবেন, এটি ঠিক পদ্ধতি না। শিক্ষার্থীর পড়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। পড়ার সময় ভুলকে শিক্ষক গুরুত্ব দেবেন না। পরের ক্লাসে আগের দিনের ভুল সংশোধন করবেন না, এটিও ঠিক না। এর সঠিক উত্তর হয়ে যাবে, শিক্ষার্থীর পড়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর সেটাকে বাচ্চাকে বোঝানো যে এইখান থেকে এখান পর্যন্ত এটি গলত উচ্চারণ হয়েছে, বিভিন্ন রকমের, ঠিক আছে। পড়ার সময় ভুলকে গুরুত্ব আমাদের প্রয়োজন নেই, পড়ে দেখতে হবে। পরের ক্লাসের যেটা আছে সেটি আমাদেরকে সংশোধন করতে হবে না, যেদিন পড়া শেষ হবে তারপরেই কিন্তু করতে হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি। 28 নম্বর, শিখনের ক্ষেত্রে ভুল করাটা একটা কি? শিখনের একটা ত্রুটি একটি স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, ভুল করা একটি স্বাভাবিক ঘটনা, পড়তে পড়তে ভুল হতেই পারে, এটি একটি স্বাভাবিক ঘটনা হিসেবে কিন্তু সেটাকে মানতে হবে। ভাষার গঠন প্রকৃতি শিখলে কি উপকার হতে পারে? একটি নির্দিষ্ট ভাব বা ধারণা কেমন করে বিভিন্নভাবে প্রবেশ করা যায় সেটা জানা যায়। ভাষার নিয়ম রুল জানা হয়। ভাষার যে ব্যাকরণ নির্ভর সেটা জানা যায়। ভাষার অন্যতম উপাদান হিসেবে শব্দের ব্যবহার জানা যায়। 29 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে, একটি নির্দিষ্ট বা ধারণা কেমন করে বিভিন্নভাবে প্রকাশ করা যায় সেটা কিন্তু বিশেষ করে আমরা ভাষার গঠন প্রকৃতির মধ্যে আমরা শিখে থাকি, ঠিক আছে। নেক্সট 30 নম্বর কোশ্চেনটা থাকছে আমাদের, একজন শিক্ষার্থী তার মাতৃভাষা অর্জন অ্যাকিউরেল করে কি করে? ভাষা শিখনের মাধ্যমে, স্বাভাবিকভাবে, সচেতনভাবে, ছোটবেলা থেকে ভাষা শিক্ষা পাওয়ার মাধ্যমে। 30 নম্বরে শুধু হবে
বি স্বাভাবিকভাবেই কিন্তু আমরা ভাষা মাতৃভাষাটা অর্জন করতে পারি, তার জন্য আমাদেরকে ব্যাকরণ বা কিছু বই পড়ার দরকার হয় না। কেননা একটা বাচ্চাকে আমরা কখনো দেখেছি কি সে ব্যাকরণ বই পড়ে তারপর ভাষাকে শেখে? না, তারা 1.5 বছর থেকে কিন্তু অনেক ভাষা তারা বলতে পারে। ঠিক আছে, এইভাবে। ব্যাকরণের নিয়ম শিখন কি? শিক্ষার্থীর বয়সের উপর নির্ভর করে, শিক্ষার্থীর বয়সের উপর নির্ভর করে না, শিক্ষার্থীর আগ্রহের উপর নির্ভর করে, শিক্ষকের শিক্ষণ কৌশলের উপর নির্ভর করে। শিক্ষার্থীর বয়স উপর নির্ভর করে কিন্তু আমাদের ব্যাকরণের নিয়ম শেখানো উচিত। একটি যদি 2 বছরের বাচ্চা, একটি 10 বছরের বাচ্চা, দুটোই বাচ্চা, দুটোকে যদি আমরা সেম কিছু শেখাই, সেও ভাষা বলে, দুজনেই ভাষা বলে, তো সে কি শিখতে পারবে? না, তাহলে সেটি বয়সের উপর কিন্তু নির্ভরশীল হবে। ভাষার ব্যাকরণ শিক্ষার শিক্ষকের ভূমিকা কি? ভাষা ব্যাকরণ শিক্ষায় শিক্ষকের ভূমিকাটা কি? শিক্ষক শিক্ষার্থীকে হাতে কলমে ব্যাকরণ শেখাবেন। প্রথমেই সমস্ত ব্যাকরণের সূত্র মুখস্থ করাবেন। মুখস্থ করা বিদ্যা হবে না এখানে, এটি আগেই ভুল। ব্যাকরণ শিক্ষণের সময় ব্যাকরণ সংক্রান্ত খেলা, গ্রামার গেম করতে দেবেন, এটি অনেকটা ঠিক আছে। পরে দেখা যাক। শিক্ষার্থীকে দৃষ্টিভঙ্গি এমন শিক্ষকের দৃষ্টিভঙ্গি এমন হতে হবে যাতে শিক্ষার্থী নিজেই ব্যাকরণ নিয়ম খুঁজে নিতে পারে। সব থেকে কিন্তু ডি অপশানটা বেশি গুরুত্বপূর্ণ। যখনই তাদেরকে নিজের থেকে শিক্ষার্থী নিজেই ব্যাকরণের রুল খুঁজে পাবে, সেই শিক্ষাটা করানো কিন্তু আমাদের সব থেকে বেশি প্রয়োজন। তাদেরকে দক্ষ করে দেওয়া, তাহলে সেখান থেকে তারা অনেক কিছু জিনিস কিন্তু করতে পারবে। লাস্ট কোশ্চেন, কর্মবাচ্য পড়ানোর সময় একজন শিক্ষক কী করবেন? শিক্ষার্থীদের জানা আছে এমন একটি বাক্য বেছে নেবেন। শিক্ষার্থীদের অপরিচিত একটি বাক্য বেছে নেবেন। কর্মবাচ্যের সংজ্ঞা প্রথমে বলবেন। কর্মবাচ্যের ব্যবহারিক দিক, ফাংশন প্রথমে শেখাবেন। 33 নম্বর, শিক্ষার্থীদের জানা আছে এমন একটি বাক্য প্রথমে বেছে নেবেন যাতে তারা ডিমোটিভেট না হয়, তারা বুঝতে পারে যে আমাদের আশপাশেই কিন্তু কোশ্চেন আছে, আমরা সেগুলো সব করতে পারবো। এই ধরনের তাদের মধ্যে পজিটিভিটি ভাব কিন্তু আসতে হবে, তাহলেই সেটি বেশি সাকসেস হবে বাচ্চাদের পক্ষে। তাহলে আজকের কোশ্চেন এখানেই শেষ। যারা নতুন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন। ভিডিও দেখছেন কিন্তু লাইকও করছেন না, একটা দুটো লাইক হচ্ছে। লাইক করতে কোনো পয়সাও লাগে না, আমি তো বলে দিয়েছি। সেখানে একবার লাইক দিয়ে দিলেই কিন্তু কি হয়, যত লাইক থাকে তত ভিডিওগুলো করতে ইচ্ছা করে, না হলে কিন্তু ভিডিও করতে ইচ্ছাই করে না। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।